গ্রামটা কেমন যেন শব্দহীন। নিজের হৃদস্পন্দন নিজেই শুনতে পাচ্ছি। গ্রাম কম, শ্মশান মনে হচ্ছে বেশি। কেউ শুনছেন? দয়া করে দরজাটা একটু খুলবেন। কেউ কি আছেন? না, কেউ তো সাড়া দিচ্ছে না। কিন্তু কেন? এই গ্রামে এত ঘর থাকা সত্ত্বেও কাউকেই তো দেখতে পাচ্ছি না। অথচ সবেমাত্র সন্ধ্যা হয়েছে। না, এখানে বোধহয় সন্ধ্যা হলে কেউ আর দরজা খোলে না। যাই, বেশি রাত হবার পূর্বেই অন্যত্র আশ্রয় খুঁজি। এরপর সাধক সেখান থেকে চলেই যাচ্ছে। ঠিক সেই সময় ক্যাঁচ করা একটা শব্দে একজন দরজা খুলে দিল এবং সাধকের উদ্দেশ্যে প্রশ্ন করল, কে আপনি, আর এখানেই বা কি চাই? আমি একজন ভবঘুরে। আমার নাম বামাচারী, একজন সাধক। মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে এ গ্রাম ও গ্রাম ঘুরে বেড়াই। তেমনি ঘুরতে ঘুরতে আপনাদের গ্রামে এসে পড়েছি। সেই দুপুরে এসেছিলাম, একটু ক্লান্ত লাগছিল, তাই ওই যে জঙ্গলটা, ওখানে জলাধারের পাশে বেদি দিয়ে ঘেরা যে নিম গাছটা আছে, সেইখানেই শরীরটা একটু এলিয়ে দিয়েছিলাম। কি, আপনি জলাধারের পাশে নিম গাছটার বেদির কাছে শুয়েছিলেন? বলেন কি মশাই, আপনার তো নেহাত সাহসমন্দ নয়। কেন? ওখানে শুতে হলে সাহসের প্রয়োজন কেন হবে? মানছি যে আশেপাশে জঙ্গল আকীর্ণ, কিন্তু সেখানে তো আর বাঘ ভাল্লুক নেই যে ভয় পেতে হবে। দিব্যি তো ঘুম দিলুম। আর যখনও চোখ খুললাম, তখনও দেখলাম চারিদিকে অন্ধকার ঘনিয়ে এসেছে। আর তারপরই একটা আশ্রয়ের সন্ধানে গ্রামের ভিতরে এসে পৌঁছাই। কিন্তু এখানে এসে রীতিমতো অবাক হয়ে যাই। সন্ধ্যা নামতে না নামতেই এ কি অবস্থা! একটা জনমানব তো বাদ দিন, কোনো পশু পাখির আওয়াজটুকু পর্যন্ত শোনা যাচ্ছে না। গ্রামের অবস্থা এমন কেন, আমায় যদি বলেন। অত উত্তর দিতে পারবো না। আপনি এখনই এখান থেকে চলে যান যত তাড়াতাড়ি সম্ভব। যদি নিজের ভালো চান তো ওই গ্রামে আর কখনো আসবেন না। এই কথা বলে ব্যক্তিটি পুনরায় দরজা বন্ধ করতেই যাবে, ঠিক সেই সময় একটি বিকট নারী চিৎকার তারা শুনতে পায়। এরপর সাধক বলল, কোনো নারী হয়তো বিপদে পড়েছে। আমাদের এক্ষুনি সেখানে যাওয়া উচিত। দয়া করে আমার কথা শুনুন ঠাকুর, ওদিকে যাবেন না, তাহলে আপনার দশাও অমন হবে। আমি একজন সাধক, ভয় পাওয়া আমায় মানায় না। আর কাউকে বিপদে দেখে আমি পিছু সরে আসতে পারি না। আমাকে সেখানে যেতেই হবে। আপনার আমার সঙ্গে যেতে ইচ্ছে হয়তো চলুন, আর না হলে দয়া করে আমাকে আটকাবেন না। ঠিক আছে, আমিও যাব আপনার সাথে, চলুন। এরপর দুজনেই বিকট চিৎকারটাকে অনুসরণ করে দৌড় লাগালো। যখন তারা সেখানে পৌঁছালো, তখন তারা যে দৃশ্য সেখানে দেখল, তা দেখে তাদের গায়ের রক্ত হিম হয়ে গেল। তারা দুজন দেখল চারিদিক যেন রক্তের বন্যা বয়ে গেছে। সেখানে পড়ে আছে একটি ক্ষত বিক্ষত নারী। তার হাত পাগুলো কে যেন একেবারে দুমড়িয়ে মুচড়িয়ে দিয়েছে। পেটের কাছ থেকে নাড়ি ভুঁড়িগুলো বেরিয়ে আসছে, মুন্ডুটি উল্টো করে ঘোরানো। এই ভয়ানক দৃশ্য দেখে সাধকের সঙ্গে থাকা লোকটি অক টানতে টানতে ঝোপের মধ্যে বমি করতে শুরু করল। লোকটির এমন দশা দেখে সাধক লোকটির উদ্দেশ্যে বলল, আপনি ঠিক আছেন তো? আপনি এখানেই বসুন, আমি জলার ধার থেকে একটু জল নিয়ে আসি। না না ঠাকুর, আমি ঠিক আছি। আমাদের বেশিক্ষণ এখানে থাকা উচিত হবে না। আমাদের এক্ষুনি গ্রামে ফিরতে হবে, না হলে যে কোনো সময় আমাদের উপরেও এমন বিপদ নেমে আসতে পারে। ঠাকুর চলুন, এখান থেকে চলুন। ঠিক আছে, চলুন।
কিন্তু এই মৃতদেহটির কি হবে? আমাদেরকে গ্রামের লোকজনদের ডেকে এই মৃত মহিলাটির শনাক্তকরণ করে তাদের বাড়ির লোকেদের খবর দেওয়া উচিত। আজ রাতে নয় ঠাকুর, যা হবে কাল সকালে দেখা যাবে। এমনিতেও আপনি এখন গ্রামের কাউকেই ডেকে পাবেন না, কেউ নিজের ঘর থেকে বের হবে না। এখন এখান থেকে চলে যাওয়াই শ্রেয়। ঠিক আছে, এখনকার মতো চলে যাচ্ছি। তবে একটা কথা বলে যাই, তুমি যেই হও না কেন চাঁদু, তোমাকে যদি এই গ্রাম থেকে আমি তাড়াতে না পারি, তাহলে আমার নামও বামাচারী নয়। তোর এই মরণ খেলায় আমিও যুক্ত হলাম। তোর আর আমার খেলা সবে শুরু। তোকে এই গ্রাম থেকে নিশ্চিহ্ন না করে আমিও এই গ্রাম থেকে কোথাও যাব না। আমিও মায়ের বেটা। এরপর সাধক সেই লোকটিকে মাটি থেকে তুলে তার ঘাড়ে হাত দিয়ে ধীরে ধীরে গ্রামের দিকে রওনা দিল। বাড়িতে পৌঁছে সাধক লোকটিকে বারান্দায় বসিয়ে ঘরের ভেতর থেকে একটি ঘটিতে করে জল নিয়ে আসলো এবং লোকটির ঘাড়ে, চোখে, মুখে ছিটিয়ে দিল। ঘটিটি বারান্দার একপাশে রেখে তাকে সাধক জিজ্ঞেস করল, এই গ্রামের দশা এমন হলো কিভাবে? কবে থেকেই বা এই মরণ খেলা চালু হয়েছে? গ্রামের সব মানুষ এত বিতই বা কেন? তাছাড়া গ্রামের ওই জলার ধারের বেদির কথাটা শুনেই বা আপনি অমন ভয় পেয়েছিলেন কেন? সবকিছু আমায় খুলে বলুন, তবেই আমি কিছু করতে পারবো। ঠাকুরমশাই, আমার নাম সুবোধ। আমাদের গ্রামের নাম রসুন খোলা। গ্রামটা বেশ বড়, মানুষজন নেহাত কম নয়। গ্রামের অধিকাংশ লোক চাষবাস করে এবং জেলের কাজ করে। কেউ চাষ করে শস্য ঘরে তোলে, আবার কেউ কেউ তা হাটের বাজারে বিক্রি করে। তেমন দাম না পেলে শহরে চলে যায় অনেকে। জেলেরা মাছ ধরে তা হাটে বাজারে বিক্রি করে এবং শহরের আড়তেও মাছ পাঠানো হয়। কেউ কেউ তো একটু বেশি পয়সার নেশায় খুব ভোরে উঠে মাছ ধরে এবং নিজ হাতে শহরে গিয়ে বেচে রাত হবার পূর্বেই গ্রামে ফিরে আসে। বেশ ভালো কাটছিল আমাদের সবার। জানেন ঠাকুর, আমাদের গ্রাম এমন ছিল না, কিন্তু ঘটনাটা ঘটল সপ্তাহখানেক আগে। নকুল নামে আমাদের গ্রামে একটি ছেলে ছিল। বয়স বেশি নয়, ওই কতই বা হবে 10 কিংবা 11 বছর। বাড়িতে বাবা ছাড়া তার আর কেউ নেই। তার মা মারা গেছে যখন তার বয়স 7 বছর। সেই থেকেই মা হারা ছেলেটি একা হয়ে যায়। বাবা সকাল হলে চলে যেত মাছ ধরতে আর ফিরত রাতে। ছেলেটি সারাদিন আধ পেটাই থাকতো কোনো রকমে। এত ছোট বয়সে সে তো আর রান্না করতে পারে না, আর বাপটাও হয়েছে তেমনি। সারাদিন ছেলের প্রতি তার না কোনো ধ্যান, না কোনো কিছু। যদি এ ঘর ও ঘর থেকে কেউ বাচ্চাটিকে কিছু খেতে দিত, তাহলে ওইটুকুই খেয়ে তার সারাদিন চলে যেত। তার বাবা ঘরে ফিরে কখনো রান্না করত, আবার কখনো না রান্না করেই শুয়ে পড়ত। তার বাবা মাছ ধরতে গেলে একদিন যদি জালে মাছ ধরা না পড়ত, তবে বাড়ি ফিরে সেই রাগ মেটাতো তার ছেলের ওপর। অতটুকু ছেলে, সে কি আর অত বোঝে? মাঝে মাঝে মনের দুঃখে জলাধারের ওখানে বসে অভিমানে কান্না করত। জানেন ঠাকুর, মাঝে মাঝে ছেলেটি আমার বাড়িতেও আসত। এই বারান্দার উপর একা একা বসে থাকত। আমি কিছু খেতে দিলে না করতো না। আমার তো আর কেউ নেই, তাই ওই বাচ্চাটির মায়ায় পড়ে গিয়েছিলাম। ওকে বলেছিলাম ও যেন আমাকে বাবা বলে ডাকে। ছেলেটির মুখ তো নয়, যেন চাঁদকেও হার মানায়। গত 6 দিন আগে আমি শস্যের বেশ ভালো দাম পাওয়ায় তা বিক্রির জন্য শহরে গিয়েছিলাম, কিন্তু সে কি আর জানতাম ওই যাওয়াই কাল হবে। আমি শহরে যাবার আগে নকুলের হাতে কিছু টাকা দিয়ে বলেছিলাম ও যেন ওই টাকা দিয়ে সাধ্যমতো কিছু কিনে খায়। আমি বাড়ি ফেরার পথে তার জন্য খেলনা, জামা, ভালো খাবার এসব আনার প্রতিশ্রুতি দিয়েছিলাম। এটা শুনে ছেলের মুখে সে কি খুশি তা আপনাকে বলে বোঝাতে পারবো না। এরপর আমি শস্যগুলো গরুর গাড়িতে তুলে গরুর গাড়ি করেই শহরের উদ্দেশ্যে রওনা দিলাম। শহরে গিয়ে শস্যগুলো বেচে যা দাম পাওয়ার কথা ছিল তার থেকে খানিকটা বেশি পেয়েছিলাম। শহর থেকে ফেরার পথে নকুলের জন্য একটি সুন্দর কাঠের পুতুল, একটি জামা, নামিদামি কিছু খাবার কিনে বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম। গ্রামে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে এসেছিল, কিন্তু ঠাকুরমশাই, সেদিন হলো এক আশ্চর্য ব্যাপার। আমাদের গরুর গাড়িটি যখন ওই জলার কাছে আসে, তখন গাড়িটি হঠাৎ করে থেমে যায়। আমাদের গরুগুলি কেমন বিশ্রী আচরণ করতে থাকে। গারোয়ান গরু দুটিকে সামনে এগোনোর নির্দেশ দিল, কিন্তু কিছুতেই কিছু হয় না। যা যা না, এ
তো মহা মুশকিলে পড়া গেল সুভদ্রা। গরু দুটোর কি হলো বলো দেখি, কিছুতে সামনে এগোতে চায় না। আমার ধবলি দুটো তো এমন অবাধ্য নয়, পেটও ভর্তি, বেরোনোর আগে খাওয়াই দিছিলাম, তোর হলোটা কি? হঠাৎ করে একটি অস্পষ্ট ফিস ফিস গলায় কে যেন হেসে উঠল। তারপর সাপের ন্যায় ফিসফিসে গলায় শোনা গেল, কাঠের পুতুলটি আমায় দেবে না? জামাটি আমাকে দাও, আমার খুব খিদে পেয়েছে বাবা, কিছু খেতে দাও আমায়, কিছু খেতে দাও। কে তুমি? সামনে এসো, সামনে এসো বলছি। এগুলি আমার ছেলে নকুলের, তোমাকে কেন দেব? গারোয়ান গাড়ির সামনে এগো, এখানে আমার কেমন গা ভার হয়ে আসছে। হ্যাঁ সুভদ্রা, আমারও তাই, চলো চলো। এরপর আমরা আর সেখানে না দাঁড়িয়ে তড়িঘড়ি করে বাড়ি এসে পৌঁছালাম। সেদিন রাতে আমার ভালোমতো ঘুম হলো না, থেকে থেকে ওই একই কথা ভাবতে লাগলাম। হঠাৎ করে কোথা থেকে কান্নার আওয়াজ ভেসে আসলো, কোনো 10-11 বছরের ছেলের কান্না। আমি ভাবলাম নকুলেলের বাবা হয়তো আজ তাকে খুব মেরেছে, তাই হয়তো সে এখানে এসে বসে বসে কান্না করছে। আমিও তড়িঘড়ি করে দরজা খুললাম, কিন্তু আপনি বিশ্বাস করবেন না ঠাকুর, সেখানে কেউ ছিল না, অথচ আমি কান্নার আওয়াজ স্পষ্ট শুনেছি। এইভাবে সারাটা রাত অস্বস্তির মধ্যে কাটতে কাটতে কখনো যেন চোখ লেগে গিয়েছিল বুঝতে পারিনি। ঘুম ভাঙল কিছু শোরগোলের আওয়াজে। তাড়াহুড়ো করে ঘর থেকে বেরোতেই শুনি গ্রামের কিছু লোক এক জায়গায় জড়ো হয়ে বলাবলি করছে। এ নিশ্চয় ও বেটা নকুলের কাজ। বেটা খেতে পায় না, টাকার লোভে আমাদের সোনা দানা চুরি করেছে। একবার বেটাকে হাতের মুঠো পাই। আমি তাদের কাছাকাছি গিয়ে তাদের উদ্দেশ্যে বললাম, কি চুরির কথা হচ্ছে? কি আর হবে, ওই তোমার পাতানো ছাল পেটের দায়ে আমাদের সোনা দানা চুরি কইরে পলাতক হইছে। কাল রাত হইতে বেরিয়েছে, এখনো ঘরে আসেনি। এবার আপনি বলেন, সন্দেহ হবে না তো কি? না, আমি মানি না, আমার নকুল কখনো চুরি করতে পারে না। এরপর সেখান থেকে বাড়ি চলে আসি। সেদিন সারাদিন ওর আশায় বসে থাকার পরও যখন ও আসে না, তখন আমি ওর বাড়ি গিয়ে হাজির হই। সেখানে দেখি ওর বাবা মদ্যপ অবস্থায় বিছানায় শুয়ে আছে। আমি তাকে নকুলের কথা জিজ্ঞেস করাতে উনি বললেন, দেখো গিয়ে ওই জলার জলে মনে পড়ে আছে কি না। কালকে তো বলেছি যেন ওই জলার জলে ডুবে মারে আর ঘরে না ফেরে। এই কথা শোনা মাত্র আমার সারা শরীর অবশ হয়ে আসে। এরপর চলে যাই ওই জলার কাছে। ওখানেও ওকে দেখতে না পেয়ে বেশ কিছুক্ষণ ডাকাডাকি করলাম, কিন্তু কোনো সাড়া না পেয়ে ফিরে আসি বাড়িতে। সেদিন রাতে কিছু না খেয়েই শুয়ে পড়েছি। পরের দিন আবার শোরগোল শোনা গেল, কিন্তু এবার নকুলকে নিয়ে নয়। শোরগোলটা ছিল কারণ মৃত্যুকে ঘিরে। শুনলাম গ্রামের সুরেশ মহাজনের এক লাঠিয়ালের মৃত্যু ঘটেছে অবিশ্বাস্য রকমভাবে। সত্যিই তাই ঠাকুরমশাই, সে কি মৃত্যু! ওই লাঠিয়ালের লাঠিটি তার মাথায় এমনভাবে ঢোকানো, যেন মনে হয় ও লাঠি দিয়ে একই জায়গায় কেউ বারবার আঘাত করেছে। মুখ হা করা, দাঁতগুলো বেরিয়ে এসেছে, চোখ দুটি ঠেলে বাইরে বেরিয়ে এসেছে। এমন হত্যা কোনো মানুষের দ্বারা সম্ভব নয়। এরপর পরপর 4 জনের মৃত্যু হয়েছে ঠাকুর। তারপর থেকেই সন্ধ্যার পর আর কেউ ঘরের বাইরে বেরোয় না। সমস্ত মৃত্যুগুলো যেহেতু জলার ধারেই হয়েছে, তাই সেখানেও কেউ যেতে সাহস পায় না। তাই তখন আপনার ওখানে শোবার কথা শুনে অবাক হয়েছিলাম। সবই তো বুঝলাম, কিন্তু হত্যাগুলো করছে কে? আর নকুলি বা হঠাৎ করে কোথায় অদৃশ্য হয়ে গেল? না না, কিছুই তো মিলছে না। কাল রাতে আমরা একবার সেখানে যাব। আমার বিশ্বাস কাল রাতেও অবিশ্বাস্য কিছু ঘটবে, তবেই সমস্ত রহস্য উদ্ঘাটন করতে পারব। আজ ঘুমিয়ে পড়ো। এরপর রাতে দুজনে কোনো রকমে খাওয়া সেরে ঘুমিয়ে পড়ে, কিন্তু সুবোধবাবুর কিছুতেই ঘুম হয় না। সেদিন রাতে তেমন কিছু আর হলো না। খুব সকালে সাধক স্নান সেরে ধ্যানে বসে। বেশ কিছুক্ষণ ধ্যান করার পর সাধক চোখ খোলে এবং তার মুখে একটু ম্লান ভাব ফুটে ওঠে। মনে হয় যেন সে কিছু বুঝতে পেরেছে।
এরপর সাধক রাত হবার পূর্বেই পুটলিটার ভিতর বেশ কিছু সামগ্রী ঢুকিয়ে রাত হবার অপেক্ষায় থাকে। এদিকে সুবোধবাবু খাওয়া নাওয়া ছেড়ে দিয়ে কেমন যেন ভেঙে পড়েছে। এরপর যখন রাত হয় তখন তারা দুজন সেই জলার ধারে বেদিটির কাছে যায়। সেখানকার বাতাস বেশ ভারী এবং অস্বস্তিকর ছিল। তবুও সাধক নিজের ও সুবোধবাবুর দেহবন্ধন করল না। মনে হলো সে দেহবন্ধন করার প্রয়োজন মনে করল না। এইভাবে কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎ তারা বিকট এক নারী কণ্ঠ শুনতে পেল। তখনই দুজনেই সেই দিকে ছুটে গেল। এরপর সেখানে গিয়ে তারা যে দৃশ্য দেখল তা বলে বোঝানো যাবে না। একটি 10-11 বছরের বাচ্চা ছেলে, যার দাঁতগুলো বেরিয়ে আছে, শরীর রক্তহীন বর্ণ, সে মহিলাটির গলা চেপে ধরে দাঁড়িয়ে আছে। সুবোধবাবু বাচ্চা ছেলেটিকে দেখেই চিনতে পারল। কোনো বাবা তার সন্তানকে চিনবে না তা হতে পারে না। সে আর কেউ না, সে ছিল ছোট নকুল। এরপর সুবোধ নকুলকে দেখে তড়িঘড়ি করে তার কাছে যেতে উদ্যত হলে সাধক তাকে বাধা দিয়ে বলল, দাঁড়াও সুবোধ, ও এখন আর তোমার নকুল নেই। ও যে এখন এক ভয়ঙ্কর প্রেত। হ্যাঁ, ঠিকই শুনছ, ও বেঁচে নেই, মারা গেছে। আমি আমার ধ্যানের মাধ্যমে আগেই তা দেখেছি। তোমাকে বলিনি, পাছে তুমি কষ্ট পাও তাই। এরপর সাধক নকুলের উদ্দেশ্যে বলল, নকুল, গ্রামের সবাইকে তুমি এইভাবে হত্যা কেন করছো? গ্রামের কেউ তো তোমার কোনো ক্ষতি করেনি, তাহলে একে একে সবার প্রাণ কেন নিচ্ছ? তোমার মৃত্যুর জন্য তুমি নিজে দায়ী, কারণ তোমার বাবার আগের মাথায় তোমায় মরতে বলেছিল, আর তাই তুমি জলার জলে ডুবে আত্মহত্যা করেছ। তার জন্য এই গ্রামবাসীদের কি দোষ? তুমি ওই নারীকে যেতে দাও। না, আমি আত্মহত্যা করিনি। সেদিন আমার বাবা আমাকে মরতে বলেছিল ঠিকই, আমি জলার কাছে এসেছিলাম তাও ঠিকই, কিন্তু আমি আত্মহত্যা করিনি। আমি সেদিন রাতে যখন জলার কাছে আসি তখন কিছু ফিস ফিস শব্দ শুনতে পাই। একটু আড়াল থেকে দেখি দুজন মহিলা ও লাঠিয়াল সহ দুজন পুরুষ কিছু জিনিস ভাগ বাটোয়ারা করছে। তা ছিল অনেক সোনা ও টাকা। আমি সেখান থেকে পালাতে যাব, অমনি তাদের সকলের চোখে পড়ি। পাছে আমি ওদের কার্যকলাপ কাউকে বলে দিই, সেই ভয়ে ওরা আমাকে মেরে ফেলার পরিকল্পনা করে। তারপর আমি যাতে চিৎকার করতে না পারি তাই আমার মুখে কাপড় ঠুসে দেয়। তারপর নির্মমভাবে আমার হাত ও পা ভেঙে ফেলে। শেষে আমার গলায় পাথর সহ আমায় জলার জলে ফেলে দেয়। তাই এই কয়দিনে এই 4 জনকে আমি হত্যা করেছি। এখন বাকি এই পাপী, একেও আমি ছাড়ব না। এই বলে নকুলের পিশাচ নারীটির হাত ও পা করমর শব্দে ভেঙে ফেলে। মুন্ডুটি উল্টো দিকে ঘুরিয়ে জলার জলে ডুবে যায়। এই মর্মম কাহিনী শুনে দুজনেই চোখে জল ধরে রাখতে পারে না। সুবোধ হাউমাউ করে কাঁদতে থাকে। সাধকের গলাও ভারী হয়ে আসে। এরপর সাধক বলল, এখন বুঝতে পারছি সেদিন আমার কোনো ক্ষতি সে করেনি কেন, এবং সেদিন রাতে আপনার এবং গারোয়ানেরও কোনো ক্ষতি সে কেন করেনি। সে নির্দোষ কাউকে মারতে চায়নি, বেছে বেছে তাদেরকেই মেরেছে যারা তার এই নির্মম হত্যার পিছনে দায়ী। যা হবার তা হয়ে গেছে। নকুলকে আমাদের মুক্তি দিতে হবে। এর জন্য আমার তোমার সাহায্যের দরকার সুবোধ। এরপর সুবোধবাবু সাধকের কথা মতো নকুলের জন্য আনা পুতুল, জামা, খাবার এইসব জলার জলে বিসর্জন দেয়। এইভাবে মুক্তি ঘটে নিষ্পাপ নকুলের। এইভাবে সমাপ্তি ঘটে আরও এক দুঃখজড়িত ভয়ের ঘটনা। গল্পটি কেমন লাগলো তা আমার কমেন্ট বক্সে জানাতে
ভুলবেন না। আর যদি কোনো ভুল ত্রুটিও থেকে থাকে তাও জানাতে ভুলবেন না। পরবর্তী গল্পের জন্য পাশে থাকবেন, সাথে থাকবেন। নমস্কার।